জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্চে দেশে ফিরছেন শেখ হাসিনা, টানটান উত্তেজনায় রাজনীতিতে, চাপে জামায়াত বিএনপি, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা ও সেনাপ্রধানের কথোপকথন ঘিরে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। কোটা আন্দোলনের অস্থিরতায় দেশ ছাড়েন শেখ হাসিনা, নতুন সমীকরণের ইঙ্গিত, থাকছে প্রতিবেদনে। পুলিশ হত্যার বিচারের আতঙ্কে রাজপথে হাসনাত, নাহিদ, সার্জিসরা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্চে দেশে ফিরছেন শেখ হাসিনা, টানটান উত্তেজনায় রাজনীতিতে, চাপে জামায়াত বিএনপি। দেশের রাজনীতিতে আবারও বড় ঝড়ের আভাস। আসন্ন মার্চ মাসেই দেশে ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন গুঞ্জনে সরগরম রাজনৈতিক অঙ্গন। প্রশ্ন উঠছে, সত্যিই কি ফিরছেন তিনি? আর ফিরলে কি হবে দেশের রাজনীতিতে? ২০২৪ সালের ৫ই আগস্ট কোটা আন্দোলনের উত্তাল পরিস্থিতির মধ্যে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দীর্ঘ নীরবতার পর হঠাৎ করেই শোনা যাচ্ছে মার্চ মাসে তিনি দেশে ফিরতে পারেন। দলীয় ঘনিষ্ঠ সূত্রের দাবি, সংগঠন পুনর্গঠন এবং রাজনৈতিক মাঠে নতুন কৌশল নিয়ে ফিরতে চান তিনি। ইতোমধ্যে আওয়ামী লীগের তৃণমূল নেতৃকর্মীদের মধ্যেও নতুন করে সক্রিয়তা দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই মার্চে দেশে ফেরেন শেখ হাসিনা, তাহলে বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকারের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে ডিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে, এটি শুধুই গুঞ্জন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। তবে তারাও স্বীকার করছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াতে পারে। তাহলে কি মার্চেই বদলে যাবে দেশের রাজনৈতিক চিত্র, নাকি সবই গুঞ্জন? এখন পুরো দেশ তাকিয়ে আছে মার্চের দিকে। শেখ হাসিনা ও সেনাপ্রধানের কথোপকথন ঘিরে তোলপাড়, দেশের রাজনীতিতে নতুন বিস্ফোরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি কথিত ফোনালাপ, যেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অডিওটি ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভাইরাল হওয়া অডিও ক্লিপে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা অবস্থা এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে কথাবার্তা শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সরকারি সূত্র কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে তৈরি হয়েছে রহস্য ও জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি অডিওটি সত্যি হয়ে থাকে, তাহলে এটি দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া অডিও তৈরি করা খুবই সহজ। তাই নিশ্চিত প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি তদন্তের দাবি তুলেছে। কেউ বলছে এটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু, আবার কেউ বলছে এটি পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর অংশ। অডিওটি কি সত্যি, নাকি এটি প্রযুক্তির কারসাজি? তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত রহস্য থেকেই যাচ্ছে পুরো বিষয়টি। কোটা আন্দোলনের অস্থিরতায় দেশ ছাড়েন শেখ হাসিনা, নতুন সমীকরণের ইঙ্গিত। ২০২৪ সালের আগস্টে তীব্র কোটা সংস্কার আন্দোলন ও গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এবং ভারতে আশ্রয় নেন, যা বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় পালাবদল ও নতুন সমীকরণের সূচনা করেছে। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে এই বিদায় ছাত্র জনতার আন্দোলনের বিজয় হিসেবে চিহ্নিত, যার ফলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন সরকার কঠোরভাবে দমন করতে চাইলে তা গণ আন্দোলনে রূপ নেয়। বিশেষ করে বহু মানুষের প্রাণহানি ও কঠোর দমন পীড়নের পর পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারান। ৫ই আগস্ট ২০২৪ শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সামরিক হেলিকপ্টারে করে ঢাকা থেকে ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনার প্রস্থান বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারার ইঙ্গিত দেয়, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, সংবিধান সংস্কারের দাবি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি প্রধান লক্ষ্য হিসেবে সামনে এসেছে। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন কূটনৈতিক ও নিরাপত্তা ভিত্তিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এই ঘটনা বাংলাদেশের সমসাময়িক ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে গণ্য করা হচ্ছে। পুলিশ হত্যার বিচারের আতঙ্কে রাজপথে হাসনাত, নাহিদ, সার্জিসরা।
সালের ৫ অগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের জেরে যেমন ছাত্র জনতা আক্রান্ত হয়েছে, ঠিক একইভাবে পুলিশও আক্রান্ত হয়েছে। অনেকে দাবি করেন ছাত্র জনতা যতটা না নিহত হয়েছে তার থেকে অনেক বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন। বাংলাদেশে ৪০০রও বেশি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়ে দিয়েছিলেন তিনি ক্ষমতায় আসীন হওয়ার সময় ২০২৪ সালের ৩১ অগস্ট পর্যন্ত যা কিছু হয়েছে সেই নিয়ে কোনো মামলা করা যাবে না, কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। পুলিশ হত্যাকাণ্ডের পর কেউ কোনো কথা বলেনি, এমনকি তদন্ত হয়নি। কিন্তু সরকার পরিবর্তনের পরে যখন দৃশ্যপট পরিবর্তন হল, এখন জুলাই যোদ্ধারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। যখন সরকারের তরফে বলা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে বিচার হবে, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার হবে, তখন জুলাই যোদ্ধারা বিএনপি সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া শুরু করেছে, এমনকি ফের রাজপথে নামার আলটিমেটাম দিচ্ছে। নাহিদ ইসলাম এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তবে কি সামনের সারির ছাত্রনেতারা যেমন নাহিদ, হাসনাত, সার্জিসরা ভয় পাচ্ছেন? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ হত্যার বিচার হবে, তদন্ত হবে। এই ঘোষণা যখন সরকারের পক্ষ থেকে এলো তখন একটা আতঙ্ক তৈরি হয়েছে। যারা তথাকথিত জুলাই যোদ্ধা নামে পরিচিত তারা মোহাম্মদ ইউনুসের আমলে বিভিন্ন টকশোতে খোলাখুলি বলেছেন যে যদি আমরা পুলিশকে হত্যা না করতাম তাহলে আমরা বাঁচতাম না। তারপরও অন্তর্বর্তীকালীন সরকারের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখন এমন স্বীকারোক্তি উঠে আসছে তখন নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ হত্যার বিচার হবে। বিশেষ করে ২০২৪ সালের ৫ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত সারা দেশে যে ঘটনা ঘটেছে তার জন্য যেমন একাধিক জুলাই যোদ্ধা হিসাবে পরিচিত নেতারা ফেঁসে যেতে পারেন, একইভাবে একাধিক উপদেষ্টাও ফাঁপড়ে পড়তে পারেন। এই বিষয়ে এক জুলাই যোদ্ধা তথা এমপি নাহিদ ইসলাম বলছেন, শুনলাম পুলিশ হত্যার বিচার হবে। যদি মীমাংসিত কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার ব্যবস্থা নেয় তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। এখন প্রশ্ন, কোন প্রেক্ষিতে তিনি মীমাংসিত ঘটনা বলছেন? আদেও কি মোহাম্মদ ইউনুস এই ঘটনাগুলোর বিচার করেছেন? অনেকে বলছেন নাহিদ ইসলামদের মতো প্রথম সারি নেতারা হয়তো এই ধরনের কাজ করেননি। তবে তাদের আতঙ্ক দেখে মনে হচ্ছে ইতিমধ্যেই এই ঘটনাগুলোর স্বীকারোক্তি বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছেন যারা সেভ করার চেষ্টা করছেন নাহিদ ইসলামরা। কি ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ না দিতে পারলেও বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম কিছু ঘটনার খবর করেছিল। তার মধ্যে ২০২৪ সালের ১ নভেম্বর বাংলাদেশের গণমাধ্যম বলছে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। নিখোঁজ ১৮২ ব্যক্তির তালিকা যাচাইয়ের পুলিশকে চিঠি, অর্থাৎ ১৮২ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে শুধুমাত্র একটি ফ্যাক্টরিতে। এমনকি ধামাচাপার অভিযোগ আনা হয়েছিল। অন্তত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ঘাটলে এই খবরগুলো উঠে আসে। কিন্তু অদ্ভুতভাবে নীরব ছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসন। মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা কোনো বিচার পায়নি, হয়তো তাদের জায়গাও ছিল না তাদের বিচার ছিনিয়ে আনার। কিন্তু এখন বিএনপি সরকার সেই সুযোগ তাদের করে দিচ্ছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল ২০২৪ সালের ২৪ অগস্ট ফরহাদ মজহার বলেছিলেন দেশকে ইউরোপ বানাতে ৫ বছর লাগবে না, অর্থাৎ ইউনুসের আমলে দেশ ইউরোপ হয়ে যাবে। তিনি আবার ২০২৬-এর ১৪ ফেব্রুয়ারি বলছেন ইউনুসের কারণে দেশ ৫০ বছর পিছনে চলে গিয়েছে। যখন সামনের সারিতে থাকা এমন ব্যক্তিত্বরা নিজেদের স্বার্থে কৌশলী কর্মকাণ্ড করেন তখন তো বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই জায়গায় দাঁড়িয়ে নাহিদ ইসলামরা এমন হুমকি দিচ্ছেন সরকারের বিরুদ্ধে। তিনি তো এখন জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধি হয়ে যদি সাধারণ মানুষ ও পুলিশের পরিবারের সদস্যদের বিচারের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন তাহলে তাদের আদর্শ নিয়ে প্রশ্ন উঠবে, বলছেন বিশেষজ্ঞরা। এখন দেখা কোন পথে এগোয় বাংলাদেশ।